অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার প্রথম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। দেখো, আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি এখানে কিছু টপিক লিখেছি। দেখো, মহাকর্ষ, মহাকর্ষ সূত্র, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। তারপরে 4 নম্বরে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, দেখাও যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে বা হয়। তো আমরা প্রথমে আলোচনা করি যে মহাকর্ষ কি। মহাকর্ষ মূলত হলো এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ দেখো, এই পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুই আরেকটা বস্তুকে অর্থাৎ পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। যেমন পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল মহাকর্ষ বল। এই দুইটা মার্কার আছে, দুইটা মার্কারের সাথে যে পরস্পরের যে আকর্ষণ বল সেটাও মহাকর্ষ বল। চাঁদ, সূর্যের আকর্ষণ বল মহাকর্ষ বল। অর্থাৎ পৃথিবীতে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যত বস্তু আছে না কেন, প্রত্যেকটা বস্তুর যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলই হলো কি মহাকর্ষ বল। তো দেখো, এরপরে হলো নিউটনের মহাকর্ষ সূত্র। আমি এখানে মহাকর্ষ সূত্রটা লিখেছি। দেখো, মহাকর্ষ সূত্রটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমরা এই সূত্রটা মুখস্থ করবা। তো শিক্ষার্থীরা, আমরা সূত্রটা পড়লাম। আসলে এই সূত্রটায় কি বলছে, এটার ম্যাথমেটিক্যাল বিষয়টা কি? দেখো, আমরা একটু চিন্তা করি। m1 আর m2 ভরের দুইটা বস্তু। এই দুইটা বস্তু দেখো, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো d। অর্থাৎ m1 ভরের বস্তুর কেন্দ্র থেকে m2 ভরের বস্তুর কেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব d। আর এদের মধ্যবর্তী আকর্ষণ বল F। আমরা কেন F দিয়েছি তোমরা মনে রাখবা। ফোর্সের বাংলা হলো বল। এই কারণে ফোর্সের প্রথম অক্ষর F, এই কারণে আমরা F দিয়েছি। আবার ডিস্টেন্সের প্রথম অক্ষর D, কিন্তু ডিস্টেন্সের বাংলা অর্থ হলো দূরত্ব। শিক্ষার্থীরা দেখো, তাহলে এই সূত্র অনুসারে দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দেখো, এখান থেকে এই পর্যন্ত আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখো, আকর্ষণ বলের মান হলো F। F কার সমানুপাতিক? এই দিলাম সমানুপাতিক চিহ্ন, বস্তু দুইটার ভরের গুণফলের। তাহলে দেখো, ভরের গুণফল হলো m1 × m2 সমানুপাতিক F। যা বলা হয়েছে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই চিহ্নটা হলো সমানুপাতিক চিহ্ন, আর এটা হলো বল, আর এই হলো ভরের গুণফল। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক কে? বল। তাহলে এখানে বলা হয় বল ভরের গুণফলের সমানুপাতিক। এরপরে সূত্রের দ্বিতীয় অংশ কি? এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক? বল। তাহলে সূত্রের দ্বিতীয় অংশটা আমরা লিখব F সমানুপাতিক 1/d²। তোমরা মনে রাখবা, সমানুপাতিক হলে সরাসরি হয়, আর যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি হয়? উপরে থাকবে 1 আর নিচে থাকবে যার ব্যস্তানুপাতিক সে। এখানে কি d এর ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে d এর বর্গ এই 1/d², এটা হয় ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপরে কি সূত্রের তৃতীয় অংশ, এই বল অর্থাৎ এই যে F বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে সেই বস্তুর কেন্দ্র থেকে, অর্থাৎ এই বস্তুর কেন্দ্র আর এই বস্তুর কেন্দ্র,
এই কেন্দ্র থেকে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয় তাহলে বল ওই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এটা হলো সূত্রের তৃতীয় অংশ। তো দেখো শিক্ষার্থীরা, এই যে দুইটা আমরা ম্যাথমেটিক্যাল অংশ লিখলাম, এই দুইটাকে যদি একত্রিত লেখা হয়, একত্রিত করে লেখা যায় এইভাবে, F সমানুপাতিক m1 ইন্টু m2। দেখো, বল ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এখানে কি, এইটা এই ডি নিচে, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। তো এইটা হলো আমাদের এই মহাকর্ষ সূত্র। তাহলে এই যে দুইটা অংশ, এটা তোমাদের বইতে নেই, এটা আমি বোঝানোর জন্য তোমাদের এখানে লিখলাম। তো এরপরে শিক্ষার্থীরা, আমরা জানি F, এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে যদি আমরা সমান সমান চিহ্ন দেই, তাহলে সেখানে একটা ধ্রুবক দিতে হয়। একটা ধ্রুবক দিলাম, এরপর কি m1 ইন্টু m2 ভাগ ডি স্কয়ার। তো এই যে একটা ধ্রুবক লিখলাম আমরা g, এই জিটা হলো সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই জি এর একটা মান আছে এবং জি এর সংজ্ঞাও আছে, আজকে আমরা জি এর সংজ্ঞাও দিব। এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক এবং একে বলা হয় সার্বজনীন ধ্রুবক। এখন কি কারণে সার্বজনীন ধ্রুবক বলা হয়? কারণ এই জি এর মান মহাবিশ্বের সব জায়গায় সমান। অর্থাৎ এই জি এর মানটা কত? জি এর মান হলো, দেখো, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এইটা হলো এই জি এর মান, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এইটা হলো জি এর মান। এখন মহাবিশ্বের সব জায়গায়, অর্থাৎ তুমি যদি চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, অর্থাৎ যে কোনো জায়গায় তুমি যাও না কেন, এই জি এর মানের কোনো পরিবর্তন হবে না। এই মানটা মহাবিশ্বের সব জায়গায় সমান থাকে। এই কারণে এই জি কে বলা হয় সার্বজনীন ধ্রুবক। এখন তোমাদের দেখাবো এই জি এর সংজ্ঞা কিভাবে দেয় এবং জি এর যে একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা আমরা কিভাবে পেলাম। দেখো, আমি একটু এটা তোমাদের দেখাবো। তোমাদের এই সমীকরণটা দেখো, আমি এই সমীকরণটা একটু উপরে লিখলাম, F সমান G m1 m2 ইনটু ds ভাগ d স্কয়ার। তোমরা মনে রাখবা এই g কিন্তু উপরের, অর্থাৎ g হলো উপরের সংখ্যা। তাহলে আমরা যদি আর গুণ করি, দেখো তো কি হয়, F d স্কয়ার সমান G m1 ইনটু m2। তো এরপরে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি, G m1 m2 সমান F d স্কয়ার, বা G সমান কত হলো, F d স্কয়ার বাই m1 m2। আমি যে G এর একক লিখলাম, দেখো, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই এককটা আমি কিভাবে পেলাম তোমাদের একটু দেখাবো এখন। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এই যে G আছে, এই m1 m2 নিচে চলে গেল, ভাগের সময় দেখো যদি সাইড চেঞ্জ করি তাহলে কি, সাইড চেঞ্জ করলে যদি গুণাকারে থাকে ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, আবার যদি বাম পাশে আসে তাহলে গুণ হয়ে যাবে। তোমরা এগুলো জানো। তো দেখো, আমরা জি এর সংজ্ঞা দিব এবং মান একক বের করব। তোমরা জানো এটা এফ হলো বল, বলের একক হলো নিউটন। কেন বলের একক নিউটন? তোমরা জানো যে বলের ধারণা দিয়েছেন বিজ্ঞানী নিউটন। সর্বপ্রথম বলের ধারণা বিজ্ঞানী নিউটন দিয়েছেন বলে ওনার নামানুসারে বলের একককে বলা হয় নিউটন। তো ওনার নামের প্রথম অক্ষর এন, এই কারণে নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে ডি হলো দূরত্ব, দূরত্বের একক মিটার, তো এই মিটার স্কয়ার। তারপরে m1 m2, এই m1 হলো ভর, m2 ও ভর। এখন ভরের একক হলো কেজি বা কিলোগ্রাম ইনটু কেজি। তো এখন দেখো, এখানে হয় নিউটন মিটার স্কয়ার, কেজি আর কেজি গুণ করলে হয় কেজি স্কয়ার। এখানে দেখো এই কেজি হলো
নিচের সংখ্যা, এরা হলো উপরের সংখ্যা। এখন নিচে এখানে কি আছে, প্লাস আছে, যদি এটাকে উপরে যায় তাহলে এটা আবার মাইনাস হয়ে যাবে। সূচকের নিয়মে তোমরা আমার মনে হয় সূচকের নিয়ম পড়ছো, নিউটন মিটার স্কয়ারে, কেজি আছে স্কয়ার, অর্থাৎ এখানে প্লাস আছে, উপরে আসলে কেজি ইনভার্স 2। তাহলে এখানে কি বলা হয়, কেজি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, অথবা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তুমি এইভাবে বলবা। এটা হলো জি এর একক। এখন এই জি এর মান তো তোমরা জানো, আমি লিখছিলাম জি এর মান 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো এখন আমরা জি এর সংজ্ঞাটা দিব। কিভাবে জি এর সংজ্ঞা দেওয়া হয় দেখো, এটুকু আমরা মুছে দিলাম। দেখো এখানে m1 আর m2 ঘরের দুইটা বস্তু। এই m1 যদি হয় 1 কেজি, অর্থাৎ m1 বস্তুর ভর 1 কেজি, আবার m2 বস্তুর ভর এটাও যদি হয় 1 কেজি, আর মধ্যবর্তী দূরত্ব d, এই d ও যদি হয় 1 মিটার, 1 মিটার। দেখো m1 এর মানও 1 কেজি, m2 এর মানও 1 কেজি, আর d ও হলো 1 মিটার যদি হয়, তাহলে এখানে মান বসাই, দেখো তো কি হয়, f ইনটু d এর মান 1 স্কয়ার, 1 ইনটু 1, অর্থাৎ m1 এর মানও 1, m2 এর মানও 1, আর এখানে কি g। তো দেখো তো g সমান 1 স্কয়ার করলে একই হয়, আর 1 আর 1 গুণ করলে একই হয়, তাহলে g সমান কি হলো f। দেখো তো g হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর f হলো কি বল। তাহলে কি বল আর মহাকর্ষীয় ধ্রুবক পরস্পর সমান, কিন্তু শর্ত আছে। কখন পরস্পর সমান, যখন m1 1 কেজি, m2 1 কেজি, আর d হলো 1 মিটার। তাহলে আমরা বলতে পারি যখন দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে থাকে এবং ওই বস্তু দুইটার ভর যদি প্রত্যেকের 1 কেজি হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেই আকর্ষণ বলের মান জি এর মানের সমান। অর্থাৎ 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরের 1 মিটার দূরত্বে থেকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানই হলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান। অর্থাৎ তোমরা এখন এইভাবে বলতে পারো 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরের 1 মিটার দূরত্ব থেকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় কি মহাকর্ষীয় ধ্রুবক জি। এবং সেই বলের মান কত, সেই বলের মানটা হলো 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমাদের যদি এখন একটা অবজেক্টিভ প্রশ্ন আসে যে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরের 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত নিউটন হবে, মধ্যবর্তী আকর্ষণ বল হবে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন। তোমরা এটা শিখলাম। তো এরপরে আমরা দেখব হলো, দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণে m1 আর m2, অর্থাৎ দেখো এই জি তো হলো ধ্রুবক, m1 আর m2 যদি বৃদ্ধি পায় তাহলে বল বৃদ্ধি পাবে, অর্থাৎ এই মানের তো কোনো চেঞ্জ নেই। তাহলে m1 আর m2 যদি বৃদ্ধি পায় তাহলে বল বৃদ্ধি পাবে, আবার d যদি বৃদ্ধি পায় অর্থাৎ দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে দূরত্ব বৃদ্ধি পেলে এই দূরত্ব দিয়ে তো এখানে কি দূরত্বের বর্গ দিয়ে ভাগ করতে হয়, তাহলে দূরত্ব বৃদ্ধি করলে কি বলের মান হ্রাস পাবে। আবার দেখো এরা হয় গুণ, এরা বৃদ্ধি পেলে অর্থাৎ m1 আর m2 বৃদ্ধি পেলে বল বৃদ্ধি পাবে, দূরত্ব বৃদ্ধি পেলে বল আকর্ষণ বল হ্রাস পাবে। এখন দূরত্ব এই বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল যদি দ্বিগুণ করা হয় তাহলে বলও দ্বিগুণ হবে, ভরের গুণফল 3 গুণ করলে বলও 3 গুণ হবে। কিন্তু যদি দূরত্ব তুমি দ্বিগুণ করো, দূরত্ব যদি দ্বিগুণ করো তাহলে 2 এর বর্গ করলে কত হয় 4, তাহলে বল হবে 4 ভাগের 1 ভাগ। দূরত্ব যদি তুমি 3 গুণ করো, 3 এর স্কয়ার করলে হয় কি 9, তাহলে বল হবে 9 ভাগের 1 ভাগ। দূরত্ব 4 গুণ করলে বল হবে 16 ভাগের 1 ভাগ। কিন্তু কথা আছে, দূরত্ব যদি তুমি অর্ধেক করো 1/2 অর্ধেক,
তাহলে বল হবে কত 4 গুণ, অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করলে যেমন বল 4/1 হবে, দূরত্ব অর্ধেক করলে বল হবে পূর্বের বলের 4 গুণ। দূরত্ব যদি তুমি 3/1 করো তাহলে বল হবে পূর্বের বলের 9 গুণ। যেমন দূরত্ব 3 গুণ করলে বল হয় 9/1। দূরত্ব যদি তুমি 3/1 করো তাহলে বল হবে কি পূর্বের বলের 9 গুণ। আবার দূরত্ব যদি তুমি 4/1 করো তাহলে কি হবে বল হবে পূর্বের বলের 16 গুণ। এটা তোমরা মনে রাখবা শিক্ষার্থীরা। তাহলে দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, দেখাও যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে। বল 1/4 হবে। তো দেখো তো আমরা ধরে নিলাম একটা বস্তু m1 আর একটা বস্তু m2 আর মধ্যবর্তী দূরত্ব d1 আর এদের মধ্যবর্তী বল F1। তাহলে দেখো মহাকর্ষের সূত্র অনুসারে আমরা কি পাবো, F1 সমান m1 m2 ইনটু d1 স্কয়ার। কারণ এখানে কি বলছে, দেখাও যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে। এখন মনে করো মধ্যবর্তী দূরত্ব আছে d1, বস্তু দুইটা m1 আর m2 আর এদের মধ্যবর্তী আকর্ষণ বল F1। তাহলে আমরা কি লিখলাম, F1 = g m1 m2 d1 স্কয়ার মহাকর্ষের সূত্র অনুসারে। এখন বস্তু দুইটার দূরত্ব আমি বৃদ্ধি করে দিই, বৃদ্ধি করে দূরত্ব দ্বিগুণ করব। আচ্ছা দূরত্ব বৃদ্ধি করে দিই, বস্তু দুইটা দূরে নিয়ে যাই। দেখো দূরত্ব দ্বিগুণ করে দিলাম। আচ্ছা এই হলো বস্তু দুইটার দূরত্ব দ্বিগুণ হলো। আগে ছিল d1, এখন হবে কি এই দূরত্বটাকে যদি দ্বিগুণ করো, আগে ছিল দূরত্ব d1 এখন d2, তাহলে d2 এর মান কত সমান 2d1। অর্থাৎ আগে ছিল দূরত্ব d1 আর এখন যদি দ্বিগুণ করো তাহলে 2d1, অর্থাৎ আগে ছিল 2 মিটার এখন দ্বিগুণ করলে কি 2 গুণ 2 4 মিটার। তাহলে এখন আগে ছিল d1 এখন যদি দ্বিগুণ করো তাহলে 2 × d1, এইটাকে আমি ধরলাম d2। তাহলে আর এদের মধ্যবর্তী বল হলো F2। তাহলে এখন সূত্র অনুসারে মহাকর্ষের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, মধ্যবর্তী বল F2 সমান g m1 m2 ভাগ d2 হোল স্কয়ার। কারণ এখন এদের মধ্যবর্তী দূরত্ব d2 আর d2 এর মান কি পূর্বের দূরত্বের দ্বিগুণ। তাহলে পূর্বের দূরত্ব ছিল d1 এখন হইছে দ্বিগুণ মানে 2d1। তো দেখো তো F2 সমান g m1 m2, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখো, 1 নং সমীকরণ। এটা হলো পূর্বের অবস্থায় বল। এখন d2 এর মান কত 2d1 হোল স্কয়ার। F2 সমান g m1 m2, 2 এর স্কয়ার করলে 4d1 হোল স্কয়ার। তো দেখো তো F2 সমান g 1/4, অর্থাৎ 4 তো নিচে আর দেখো এই m1 m2 আর নিচে 4, তাহলে কি এই পাশে 1/4 আমি আলাদা করে দিলাম আর এখানে লিখলাম g m1 m2 d1 স্কয়ার। দেখো তো g m1 m2 d1 স্কয়ার এর মান কত F1। তাহলে এই এখানে, তাহলে আমরা F2 সমান এই যে g m1 m2 ভাগ d1 স্কয়ার, g m1 m2 ভাগ d1 স্কয়ার সমান সমান কি F1। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এই 1 নং সমীকরণ থেকে F1। তাহলে কি হলো 1/4 F1 বা F2 সমান F1/4। অর্থাৎ দেখো তো পূর্বের বলের 4/1 বা পূর্বের বল ছিল F এর 4/1 1/4। তাহলে এখানে কি পূর্বের বলের 4/1 হলো কি বর্তমান বল F2। তাহলে আমরা এখানেই তো দেখতে পাচ্ছি যে দেখো যে বর্তমানে বল F2 পূর্বের বলের 4/1 হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল হবে 1/4। আবার যদি দূরত্ব তুমি 3 গুণ করো তাহলে দূরত্ব 3 গুণ করলে তুমি এখানে 3 দিবা, তাহলে তুমি এখানে 3 দিবা, এখানে 3 দিবা, 3 এর স্কয়ার করলে কত হবে
9 হবে এখানে, এখানে 9 হবে, তখন তুমি এখানে 4 না লিখে এখানে 9 লিখবা, তাহলে এখানে তখন তুমি কি কত লিখবা, 9 লিখবা, তখন কি 9 লিখবা, তাহলে কি তখন বল হবে কি পূর্বের বলের 9 ভাগের 1 ভাগ। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো শিক্ষার্থীরা এরপরে কি লেখা আছে, অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ। আসলে অভিকর্ষ বলটা আবার কি? তোমরা জানো যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে কি বলে, মহাকর্ষ বল। এখন ওই বস্তু দুইটার মধ্যে, ওই বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয়, তাহলে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ দেখো, পৃথিবী প্লাস অন্য বস্তু, এরা কিন্তু আলাদা আলাদা ভাবে মহাবিশ্বের দুটি বস্তু, এরা মহাবিশ্বের দুটি বস্তু। মনে করো পৃথিবী আর অন্য একটা বস্তু নিলাম, এখানে ধরে নিলাম মনে করো এই যে একটা বইয়ের সাথে পৃথিবীর আকর্ষণ বল আছে। তাহলে দেখো, পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল, অভিকর্ষ বল। আবার মহাবিশ্বের দুটি বস্তুর আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। মহাবিশ্বের দুটি বস্তু হলেই হবে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তাহলে পৃথিবী আর অন্য বস্তুর আকর্ষণ বল অভিকর্ষ বল, মহাবিশ্বের দুটি বস্তু হলে মহাকর্ষ বল। আর এরা তো মহাবিশ্বের দুটি বস্তু, সেই হিসাবে এরা মহাকর্ষ বল। আবার পৃথিবীর সাথে অন্য বস্তুর আকর্ষণ বল অভিকর্ষ বল। তাহলে আমরা বলতে পারি সকল অভিকর্ষ বল কি মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল না। কারণ অভিকর্ষ বল হতে হলে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ বল হতে হবে, তাহলেই হবে অভিকর্ষ বল। আর যদি যে কোনো দুটা বস্তু হলে হবে কি মহাকর্ষ বল। তার মানে হলো সকল অভিকর্ষ বলেই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল না। তাহলে এখন পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ বল অভিকর্ষ বল, পৃথিবীর সাথে যেমন মনে করো পৃথিবীর সাথে আমার যে আকর্ষণ বল সেটা অভিকর্ষ বল। একটা বস্তু যদি তুমি উপরে নিক্ষেপ করো, সেই বস্তুটা ভূমিতে ফিরে আসে কি কারণে, অভিকর্ষ বলের কারণে। আবার দেখো, একটা আম গাছের বৃন্তের সাথে আমটা ঝুলে আছে, যখন আমটা পেকে যাবে তখন কি বৃন্তটা ভেঙে যাবে, আমটা কি উপরে না গিয়ে নিচে পড়তেছে, কি কারণে পড়তেছে, পৃথিবীর আকর্ষণ বলের কারণে। সেইটা কি বল, অভিকর্ষ বল। আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ তোমরা আগে জানবা ত্বরণ কি। তোমরা একটা বিষয় বুঝতে পারতেছো যে যদি বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর বেগের পরিবর্তন হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি বলতে পারো একটা বস্তুকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে বস্তুটার গতি আগের থেকে বৃদ্ধি পায়, এখন গতি বৃদ্ধি পায় মানে বেগ বৃদ্ধি পায়। তো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর বেগের বৃদ্ধি ঘটে। এখন 1 সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। 1 সেকেন্ডে বস্তুর যে বেগ বৃদ্ধি পাবে তাকে বলা হয় ত্বরণ। ওই প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হবে বেগ বৃদ্ধির হার। তাহলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পাবে তাকে বলা হবে বেগ বৃদ্ধির হার, আর এই বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় ততটুকুই হলো কি ত্বরণ। এখন বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায়। তাহলে অভিকর্ষ বলের কারণেও বস্তুর বেগ বৃদ্ধি পাবে। তাহলে অভিকর্ষ বলের কারণে বস্তুর যে বেগ বৃদ্ধি পাবে, এখন ওই বেগ 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হবে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা কি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেই অভিকর্ষজ ত্বরণের মান কত, g =
9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা জানলা যে ক্যাপিটাল যে জি আছে এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এর মান 6.673 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কিন্তু ক্যাপিটাল স্মল যে জি, এই স্মল জি হলো অভিকর্ষজ ত্বরণ। এর কারণ আছে, দেখো শিক্ষার্থীরা, অভিকর্ষ ত্বরণের ইংরেজি নাম হলো এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এই গ্র্যাভিটির জি, সেই কারণে এখানে জি দিয়ে প্রকাশ করা হয়। আবার মহাকর্ষ এর ইংরেজি নাম হলো গ্র্যাভিটেশন, এই কারণে জি দেওয়া হয়। আসলে গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন। তো শিক্ষার্থীরা, অভিকর্ষজ ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণ আমরা এখন কিভাবে এর সমীকরণ বের করা যায় সেটা একটু আমরা দেখব। মনে করো এইটা হলো পৃথিবী, পৃথিবীর এই হলো কেন্দ্র, আর এই হলো পৃথিবীর ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে মনে করো এম ভরের একটা বস্তু আছে, আর এই পৃথিবী তো অনেক বড়, তাহলে এর ভর হলো মনে করো ক্যাপিটাল এম। এটা হলো পৃথিবীর ভর, আর এটা হলো ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ভর। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব ধরে নাও ডি, আর এদের মধ্যে আকর্ষণ বল এফ। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এফ সমান সমান মহাকর্ষীয় ধ্রুবক জি, এরপর কি এম, তারপরে এম বাই ডি স্কয়ার। দেখো এই সূত্রটা তোমরা এইটা জানো, এফ ইকুয়াল জি m1 m2 ভাগ ডি স্কয়ার, এইটা জানো। অর্থাৎ এখানে দুটো বস্তু ছিল, একটার ভর ছিল m1 আর একটার ভর m2। কিন্তু এখানে যে একটা পৃথিবী আর একটা হলো অন্য বস্তু, পৃথিবীর ভর m ক্যাপিটাল এম, অন্য বস্তুর ভর স্মল এম, এই কারণে স্মল এম আর ক্যাপিটাল এম লেখা হলো, স্মল এম আর ক্যাপিটাল এম, আর মধ্যবর্তী দূরত্ব ডি, এই ডি স্কয়ার লিখলাম। আবার নিউটনের গতির দ্বিতীয় একটা সূত্র আছে, তোমরা ক্লাস 9 এ উঠলে পাবা। এই সূত্রটা অনুসারে বলের পরিমাপ করা হয় এইভাবে যে F সমান mg, অর্থাৎ বস্তুর ভর আর ত্বরণের গুণফলকে বলা হয় বল। তাহলে বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফলকে বলা হবে অভিকর্ষ বল। আবার এইটাও পৃথিবীর আর অন্য কোনো বস্তুর আকর্ষণ বল, এটাও মহাকর্ষের সূত্র অনুসারে এটাও অভিকর্ষ বল। তাহলে দেখো এইটা দিলাম সমীকরণ 1 আর এইটা দিলাম সমীকরণ 2। তো এখানে এফ বাম পক্ষ সমান দুইটা সমীকরণে, তাহলে ডান পক্ষ সমান হবে। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি জি এম বা এমজি সমান জি স্মল এম ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার, অর্থাৎ এই দুইটা ডান পক্ষ সমান। এখন দেখো এই বস্তুর ভর কাটাকাটি যায়, তাহলে এখানে রইল কি জি ইকুয়াল জিএম বাই জিএম বাই ডি স্কয়ার। তো এখানে দেখো তো বস্তুর ভর এম এই সমীকরণে অনুপস্থিত, এই সমীকরণে বস্তুর ভর এম নাই। তাহলে আমরা এই সমীকরণ দিয়ে অভিকর্ষ ত্বরণের মান যে জি এর মান আমরা বের করব, কিন্তু এখানে তো বস্তুর ভর নাই। তাহলে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপরে নির্ভর করে না, নির্ভর করে কার উপরে? পৃথিবী থেকে বস্তুর দূরত্বের উপরে, অর্থাৎ এই দূরত্বের উপরে নির্ভর করে। তাহলে দেখো তো এখানে যে পৃথিবীর ভর এম আর মহাকর্ষীয় ধ্রুবক জি, এটা দুইটাই হলো কি ধ্রুবক। তোমরা তো মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মান তোমরা জানো, আর পৃথিবীর যে ভর, এই ভর হলো 6 × 10⁻24 কেজি, অর্থাৎ 6 এর পরে 24টা শূন্য, এটা হলো পৃথিবীর ভর। তাহলে দেখো এই যে এম আর জি এদের গুণফল ধ্রুবক, কখনো পরিবর্তন হবে না, কারণ এই দুইটা সংখ্যা তো কখনো পরিবর্তন হয় না। তাহলে জি এর মান নির্ভর করে কার উপরে? এই ডি এর উপরে। তাহলে যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কম, কারণ এই ডি এর মান যদি বেড়ে যায় তাহলে জি এর মান হ্রাস পাবে, কারণ ডি এর মান যদি বৃদ্ধি পায় ডি দিয়ে তো ডি এর বর্গ দিয়ে একে ভাগ করতে হয়। তাহলে ডি এর মান যদি বেড়ে যায়, অর্থাৎ দূরত্ব বেড়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান
হ্রাস পাবে। আবার যদি দূরত্ব কমে যায় তাহলে অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ যেখানে কম সেখানে জি এর মান বেশি, আর পৃথিবীর ব্যাসার্ধ যেখানে বেশি সেখানে জি এর মান কম। তাহলে দেখো শিক্ষার্থীরা, যদি এই পৃথিবীর ব্যাসার্ধকে ডি না ধরে আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে এই সমীকরণটা হয় জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপরে। এখন তোমরা জানো যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। কেন মেরু অঞ্চলে বেশি? কারণ মেরু অঞ্চল পৃথিবীটা একটু চাপা, এই কারণে ওখানে পৃথিবীর ব্যাসার্ধ কম। এই কারণে মেরু অঞ্চলে জি এর মান, মেরু অঞ্চল 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুবীয় অঞ্চলে পৃথিবী কি একটু চাপা না, একটু বেশি, পৃথিবীর ব্যাসার্ধ একটু বেশি, এই কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, সবচেয়ে কম 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান হলো জি ইকুয়াল 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হলো জি এর আদর্শ মান। কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা জি এর মান ব্যবহার করি জি ইকুয়াল 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার। 80 লেখা লাগে না, 9.8 এটা আমরা ব্যবহার করি। শিক্ষার্থীরা, যদি অবজেক্টিভ আসে জি এর আদর্শ মান কত, যদি এই মানটা থাকে তাহলে তোমরা এই মানটা দিবা, আর যদি এটা না থাকে এটা থাকে তাহলে এটা দিবা। বাট দুইটা একসাথে থাকবে না, এটুকু মনে রাখো। এইটা থাকলে অবশ্যই এটা দিতে হবে, আর যদি এটা থাকে তাহলে এটা দিবা। এইটাই হলো জি এর আদর্শ মান। এখন আবার প্রশ্ন আসে যে স্যার যদি দুইটাই থাকে তাহলে কোনটা দিব? তাহলে অবশ্যই এটা দিবা যদি এই দুইটা থাকে, বাট আশা করি দুইটা থাকবে না। এটা হলো জি এর আদর্শ মান। হিসাবের সুবিধার্থে আমরা জি এর মান এটা ব্যবহার করি। তো এখন শিক্ষার্থীরা, তোমরা একটা কথা মনে রাখবা যে জি এর মান হলো ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে, পৃথিবীর ব্যাসার্ধ দেখো এই হলো পৃথিবী, এতটুকু হলো পৃথিবীর ব্যাসার্ধ। এখন যদি উপরে চলে যাও, অনেক দূরে চলে যাও, তাহলে এই দূরত্বটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি পৃথিবী থেকে যত উপরে যাওয়া যাবে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকবে। আবার পৃথিবী থেকে যত নিচে যাওয়া যায়, নিচে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, তোমরা মনে রাখবা অভিকর্ষজ ত্বরণের মান তখনও কমতে থাকবে। অর্থাৎ পৃথিবী থেকে উপরে গেলেও ত্বরণের মান কমবে, পৃথিবী থেকে নিচে গেলেও ত্বরণের মান কমবে। তাহলে ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে হবে বেশি, এবং সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে, সবচেয়ে কম বিষুবীয় অঞ্চলে। তাহলে আমরা যখন চাঁদে যাই তাহলে পৃথিবী থেকে অনেক দূরে যাচ্ছি, ধীরে ধীরে উপরে যেতে যেতে তো আমরা চাঁদে যাব। তাহলে চাঁদে জি এর মান কত? চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হলো পৃথিবীর মানের 6/1 তাহলে জি এম, এই এম দ্বারা আমরা মূল বুঝাচ্ছি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান চাঁদে পৃথিবীর মানের 6/1। পৃথিবীর মান জি ভাগ 6, তাহলে কত হয়? 9.8/6 সমান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো চাঁদে, আর এটা হলো পৃথিবীতে। তোমরা এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার হলো অভিকর্ষজ ত্বরণের একক। শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে কি কি বুঝো নয় আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা সবই বুঝবা। তো যদি না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই বাসার ভিতরে থাকবে, কখনো বাইরে বের হবে না। যদি বাসার বাইরে তোমরা বের হও অবশ্যই তোমরা গ্লাভস পরে এবং মাস্ক পরে, হাতে গ্লাভস পরবা এবং মুখে তোমরা মাস্ক পরে বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, খোদা হাফেজ।